বাংলাদেশের ভোটের দিনটার কথা হয়তো আপনাদের মনে থাকবে, কারণ আমরা আপনাদেরকে প্রতিটা মুহূর্তের ছবি পৌঁছে দিয়েছিলাম। কিভাবে লাগাতার একটার পর একটা খারাপ কাজ হয়ে চলেছিল, কিভাবে একটার পর একটা কোথাও ছাপ্পা মারা, কোথাও রিগিং, কোথাও বা আগের দিন রাতেই শুরু হয়ে গিয়েছিল ভোট দান পর্ব, এমনকি গণনা পর্যন্ত। আর সেখানে বারবার একটা নাম উঠে আসছিল, জামাতের কথা, যে জামাত এই করছে, জামাত ওই করছে, অনেক কিছুই তো করছে। আবার এমনকি আর্মিকেও দেখা গেছে জামাতের হয়ে ছাপ্পা মারতে। ভাবতে পারছেন যে সেই সমস্ত ছবিগুলো আমরা পৌঁছে দিয়েছিলাম আপনাদের কাছে, যে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে একটা দেশের নির্বাচনকে কেন্দ্র করে, কিভাবে ভোটের নামে প্রহসন হতে পারে। এমনকি সেই প্রহসনের সামিল হয়েছে দেশের আর্মিও। কিন্তু তারপরে যখন ভোটের গণনা শুরু হলো, ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করলো। প্রাথমিক অবস্থায় মনে হয়েছিল যে এত যে ছাপ্পা পড়লো, এত যে রিগিং হলো, তাহলে কি এবারে জামাতি চলে আসতে চলেছে বাংলাদেশের ক্ষমতায়? তবে ছবিটা ধীরে ধীরে বদলালো এবং আমরা বর্তমানে জানি যে বিএনপি এই ভোটে জয়লাভ করেছে। যদিও এখনো পর্যন্ত আমরা জানি যে আমাদের বাংলাদেশের একটি আসনে ভোট হয়নি এবং দুটি আসনে কিছু আইনি জটিলতার কারণে ভোটের ফলাফল আমরা জানতে পারিনি, কিন্তু তারপরেও একটা বড় সংখ্যক ভোট পেয়ে ভোটে জয়লাভ করেছে হচ্ছে বিএনপি। আর এবারে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। আর এবারে যেটা প্রশ্ন, যে এবার তো বাংলাদেশের একটা পরিবর্তন আসবে, এটা আশা করাই যাচ্ছে, কিন্তু সেই আশা কি আদৌ শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে? অন্যদিকে ভোটে কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ কিন্তু ভোটে পার্টিসিপেট করতে পারেনি, কারণ আগেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। একটা দলকে একেবারে পুরো সাইডলাইন করে দিয়ে হলো ভোট। এই সব কিছু নিয়ে করব আজকের আলোচনা। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। আপনাকে ধন্যবাদ। স্যার, একদম শুরুতেই জানতে চাইবো বাংলাদেশের আগামী ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে, আপনার প্রেডিকশন? একজন সিনিয়র সাংবাদিক হিসেবে দীর্ঘদিন আমি বাংলাদেশের রাজনীতিটা আমি সাথে জড়িত ছিলাম, এটাকে আমি স্টাডি করছি। তো ভয়াবহ একটা সংকটের ভিতর দিয়ে বাংলাদেশ চলছিল 24-এর 5ই অগাস্টের পর থেকে, যে সন্ত্রাসী অভ্যুত্থান ঘটলো, বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মেটিকুলাস ডিজাইন ইন কনাইভেন্স উইথ বাংলাদেশ জঙ্গি জেহাদি যারা প্রডিউস করে সেই জামাতের। তো ওই সময় আমি জামাতকে চিনি, জামাতের তো আপনার ওই এ সম্পর্কে একটা কথা বলা যায় যে, যেমন দাউদ হায়দারের একটা লাইন আছে যে সেটা যে জন্মই আমার আজন্মকাল পাপ। এই জামাতের কিন্তু জন্মটাই এদের আজন্মকাল পাপ। কেন? ওরা ভারতবর্ষের যে স্বাধীনতা, তখন তারা ব্রিটিশের সাথে দালালি করছে। ওদের মৌলানা মৌদুদি, সেখানে পাকিস্তানে মৌদুদির ফাঁসি হয়ে গেছিল। তারপরে অনেক পথ ছড়াই উতরাই পার হয়ে পাকিস্তানে এটা শেষ হয়ে গেছে। কিছু 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 ভোট তারা পেত কোনো পকেটে, সেখানে এখন তারা পাকিস্তানে একেবারে শেষ। তো ওরা বাংলাদেশে একটু এত জনবহুল দেশ, এখানে তারা মিডল ইস্ট থেকে বিভিন্ন ভাবে তারা এই ধরেন গত 5 ডিকেডস, পুরো 5 ডিকেডস পুরোটাই এদের সেই 71 সালে যে পরাজয়ের গ্লানি, পাকিস্তানের যে দালালি করলো, আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করলো, নারী নির্যাতন করলো, 30 লক্ষ শহীদকে তারা এইভাবে জেনোসাইড করলো, সেখানে ওরা সেই পাপের সেই পঙ্কিল ইয়া থেকে বেরিয়ে আসতে পারেনি। এদের আজন্মকাল পাপ। এটা আমি বলবো যে মানুষের তো চেঞ্জ হয়, কিন্তু এদের কোনো চেঞ্জ হয় না। এরা দে আর নট হিউম্যান বিং। তারা এদের ভিতরে কোনো মানবতা বলতে কিছু নাই। এরা নারী নির্যাতন, নারীকে দেখে তাদের ভোগের সামগ্রী, গনিমতের মাল এরা নারীকে বলে। এটার বাংলা আপনি বুঝবেন। তো এদের যে আউটলুক, এই আউটলুকে বাংলাদেশের নারী সমাজ ভীষণ ভাবে, প্রচন্ড ভাবে আতঙ্কিত যে এরা যদি ক্ষমতায় চলে আসে। তো গত 1.5 বছরে এদের যে অপকর্ম ইউনূসের নেতৃত্বে, তাতে সাধারণ মানুষ এবং নারী সমাজ বিশেষ করে তারা কিন্তু ভীষণ ভাবে এই ইউনূস বিরোধী এবং জামাত বিরোধী হয়ে গেল। কারণ বাসার ভিতরেও এসে যখন নারী
তার নিরাপত্তা বোধ করে না। এ ধরনের ঘটনা আপনারা সবাই জানেন, হুম। পত্র পত্রিকায় গত ১.৫ বছরের বেশি যে ঘটনাগুলো ঘটলো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, মব ভায়োলেন্স, মানুষের কোনো নিরাপত্তা নেই। তো এতগুলো ঘটনার পরে জামাত কিন্তু আপনার তাদের এই যে কবর থেকে লাশ তুলে পোড়াই দেওয়া, নারীকে গাছের সাথে ঝুলাইয়ে পিটানো, হিন্দুদেরকে মন্দিরে আক্রমণ, তারপরে মানে কয়েক লক্ষ হিন্দু সম্প্রদায়ের লোক আক্রান্ত হয়েছে, তারা তাদের অনেক লোক জীবন দিছে, এবং তাদেরকে লাস্টে যে হুম, হুম। লোমহর্ষক ঘটনা ঘটলো যে একটা ছেলেকে তো মেরে তারপরে গাছে ঝুলিয়ে পুড়াই দিল। এই হ্যাঁ, যে দীপু দাস। ঘটনাগুলো দীপু ঘটছে। দাসের ঘটনা আপনি বলছেন শরীফ বাবু। আপনি হ্যাঁ, একটুখানি দীপু অবশ্যই, দাসের। অবশ্যই স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। তবে এই যে জামাতকে নিয়ে এত কথা হচ্ছে, সেই জামাতের গুণ ঠিক কতটা সেটা তো আপনাদের সামনে আমরা তুলেই ধরছি। তবে এই জামাত প্রধান তিনি কি বলেছেন নির্বাচনের পরে? তার বার্তাটা ঠিক কি ছিল? চলুন একটু শুনে নিই, তারপরে আলোচনা এগোচ্ছি। আমরা ইনশাআল্লাহ একসাথে কাজ করব এই দেশের জন্য। সৃষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দেশবাসী, পুরা জনগণের প্রতি, যে তারা আজকের নির্বাচনে যেমন এই নির্বাচনকে সামনে রেখে অনেক শঙ্কা আতঙ্ক ছড়ানো হয়েছিল, কিন্তু সব কিছুর পরে নির্বাচনটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, এবং বড় কোনো ক্যাজুয়ালিটি হয়নি। আজকের দিনে হাতিয়ার একটা ঘটনা প্রথমে এসেছে, চেক করে দেখলাম এটা সঠিক নয়। কিছু কিছু সমস্যা বিভিন্ন জায়গায় হয়েছে, এটা আপনারা জানেন, আমি বললেও জানেন, না দেখছি না, এই জন্য এগুলো উল্লেখ করতে চাই না। মানুষের সমাজ একসাথে চলতে গেলে ভুলভ্রান্তি হতেই পারে। শোনেও যিনি আমার প্রতিদ্বন্দ্বী, তিনি কেউ দুইবার একসাথে দেখা হয়েছে। সাফিকুর রহমানের এই যে বক্তব্য, এই বক্তব্য থেকে কিন্তু এই মিলেমিশে কাজ করার মতো একটা বার্তা তিনি দিচ্ছেন। কিন্তু অন্যদিকে এবার আমরা যদি দেখি যে ফল প্রকাশের পরের ছবিটা, সেই সময় কিন্তু আবার এই সাফিকুর রহমানই আবার কারচুপির অভিযোগ এনেছে। তার কারণ কি না, এত কিছুর পরেও জামাত কিন্তু জিততে পারেনি। জয় কার হলো? বিএনপির তারেক রহমানের। তারেক রহমান এত বছর পরে দেশে ফিরে এসেও একেবারে তাকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস প্রথম দিন থেকে দেখা গিয়েছিল, তারই কিন্তু ফল দেখা গেল একেবারে ভোট বাক্সেও। আমরা কথা বলছি শরীফ শাহাবুদ্দিনের সঙ্গে। স্যার, আরও একটা বিষয় জানতে চাইবো, এই যে আমরা দেখতে পেলাম যে শফিকুর রহমানের এই যে কথা, পরবর্তীতে আমরা আরও এক কথা শুনতে পাচ্ছি, কখনো বলছে মিলেমিশে কাজ করব, কখনো বলছে কারচুপি হয়েছে। তার এরকম বিভিন্ন ধরনের কথা আগামী দিনে ভারতের জন্য কি বিপদ হতে চলেছে? একদম, আপনার এই প্রশ্নটা খুবই মানে যৌক্তিক এবং সময়োপযোগী এই প্রশ্নটা। কারণ বাংলাদেশটা তো একটা গৃহযুদ্ধের দিকে এরা নিয়ে যাচ্ছিল, এটা এদের বক্তব্য থেকে আমরা জানি, সারা পৃথিবীর মানুষ জানে।